সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাশেদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই অবগত যে বৈশ্বিক মহামারী করোনার কারণে আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম দীর্ঘ সময় যাবৎ ব্যাহত হচ্ছে। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর আয়োজনের সহযোগিতা করবার জন্য। আমি আনন্দিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি আশা করি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত মাস্টার্স প্রিলিমিনারি কোর্সের 41-1905 বিষয় কোড থেকে আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল পলিটিক্স এর লেকচার নাম্বার 5, লেকচারের শিরোনাম যৌথ নিরাপত্তা ও আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই জেনে নেই আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা করব বা কি কি বিষয়ে আমরা ধারণা অর্জন করতে যাচ্ছি। আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে নিরাপত্তা কি, যৌথ নিরাপত্তা, যৌথ নিরাপত্তার মূল অনুমান সমূহ, যৌথ নিরাপত্তা ও লিগ অব নেশনস, যৌথ নিরাপত্তা ও জাতিসংঘ, যৌথ নিরাপত্তার ভূমিকা বা বিশ্ব শান্তি রক্ষা যৌথ নিরাপত্তার ভূমিকা। আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা, যেটাকে আমরা বলি পিসফুল সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউটস। আন্তর্জাতিক বিরোধ বা সংঘর্ষের কারণ, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার পদ্ধতি বা শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসার পদ্ধতি সমূহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জেনে নিব নিরাপত্তা কি। আমাদের প্রথম টপিক হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা হচ্ছে মানুষের জন্মগত ও মৌলিক অধিকার। একজন মানুষের জন্মের পরেই একটি নিরাপদ পরিবেশের প্রয়োজন তার বেঁচে থাকবার জন্য। আর সে ধারণাকে লক্ষ্য রেখেই জাতিসংঘ নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় রেখেছে। 1995 সালে কমিশন অন গ্লোবাল গভর্নেন্স তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, নিরাপত্তা বলতে কেবল বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করাকে বোঝায় না। নিরাপত্তা হলো মানুষের নিরাপত্তা, এই গ্রহের নিরাপত্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেননা নিরাপত্তা যেমন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি বাসস্থানের ক্ষেত্রে প্রযোজ্য, জাতি, গোষ্ঠী, সংস্থা, এমনকি মূল্যবান বিষয়ের ক্ষেত্রেও নিরাপত্তা প্রযোজ্য। নিরাপত্তার সংজ্ঞায় অধ্যাপক লিপম্যান বলেছেন, একটি জাতি ততক্ষণ নিরাপদ যতক্ষণ পর্যন্ত মৌলিক মূল্যবোধগুলোকে বিসর্জন দিতে না হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখব যৌথ নিরাপত্তা। অর্থাৎ আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যৌথ নিরাপত্তা। সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। প্রচলিত আন্তর্জাতিক ব্যবস্থা পরিবর্তন করার উদ্দেশ্যে কোনো রাষ্ট্র যদি অপর কোনো রাষ্ট্রকে আক্রমণ করে, তবে পৃথিবীর অন্য সকল রাষ্ট্র সে আক্রমণকে নিজেদের বিরুদ্ধে আক্রমণ বলে মনে করে
আক্রমণকারীর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত থাকে। আর আন্তর্জাতিক রাজনীতিতে এ ব্যবস্থাকেই আমরা যৌথ নিরাপত্তা বলি। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে কোনো একটি রাষ্ট্র যদি অপর একটি রাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে পৃথিবীর অন্য সকল রাষ্ট্র আক্রমণকারীর বিপক্ষে এবং আক্রান্ত রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে আক্রমণকারীকে এমন শিক্ষা প্রদান করবে যেন সে ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। যৌথ নিরাপত্তার মূল অনুমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তাকে বলা হয়েছে একটি স্বয়ংক্রিয় পদ্ধতি। একটি রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণের অর্থ হলো পৃথিবীর সকল রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ। অতএব সবাই মিলে সে আক্রমণকারীকে শাস্তি প্রদানের জন্য প্রস্তুতি নেবে। যৌথ নিরাপত্তা বা সমষ্টিগত নিরাপত্তার উদ্দেশ্য হলো আক্রমণকারীর বিপক্ষে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করা, যেন আক্রমণকারী জয়ী হতে না পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথভাবে কোনো আক্রমণ প্রতিহত করাই হচ্ছে যৌথ নিরাপত্তার মূল বক্তব্য। এখানে আমরা আরেকটি কথা বলতে পারি, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। এটি হচ্ছে মূলত যৌথ নিরাপত্তার মূল অনুমান। যৌথ নিরাপত্তাকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করি। আমরা একজন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকের সংজ্ঞা ফ্লেশার যে কথাটি বলেছেন, আমি সেটি একটু ব্যাখ্যা করতে চাই। কোনো রাষ্ট্র যদি কোনো রকম নিষিদ্ধ কাজে লিপ্ত হয়, তাহলে তাকে সেই নিষিদ্ধ কাজ থেকে নিবৃত্ত করা অথবা নিষিদ্ধ কাজের শিকার যে রাষ্ট্র হয়েছে তাকে সাহায্য করার জন্য বিভিন্ন রাষ্ট্রের মাঝে যে ব্যবস্থাপনা, তাকেই আমরা যৌথ নিরাপত্তা বলতে পারি। অর্থাৎ একটি রাষ্ট্র যদি আক্রান্ত হয়, তাহলে পৃথিবীর সকল রাষ্ট্র মিলে সেই আক্রান্ত রাষ্ট্রের পক্ষে অবস্থান নেবে এবং আক্রমণকারীর বিরুদ্ধে সমষ্টিগতভাবে শক্তি প্রয়োগ করবে। এটি হচ্ছে মূলত যৌথ নিরাপত্তা। ডেভিড ডাব্লিউ জিলার বলেছেন, ইটস পারপোজ টু কিপ পিস অ্যামং ইটস মেম্বার্স, নট টু প্রোটেক্ট দেম এগেইনস্ট আউটসাইডার। অর্থাৎ একটি যৌথ নিরাপত্তার মূল লক্ষ্য হচ্ছে এর সদস্যদেরকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা বা বাইরের আক্রমণ থেকে রক্ষা করা। সুতরাং যৌথ নিরাপত্তার সংজ্ঞাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা বলতে পারি যে যৌথ নিরাপত্তা হলো এমন একটি ব্যবস্থা যেখানে সকল রাষ্ট্র আগ্রাসনের বিরুদ্ধে মিত্রে পরিণত হয়। যৌথ নিরাপত্তা ব্যবস্থার আওতায় যারা আসবে, তারা সবাই সাহায্য পাবার অধিকারী হবে। অর্থাৎ এই ব্যবস্থাতে যারা একত্রতা প্রকাশ করবে, তারা সবাই মিলে আক্রমণ প্রতিহত করে সবাইকে নিরাপদ রাখার ব্যবস্থা করবে বা সবাই নিরাপদ থাকার ব্যবস্থা করবে। এটি হচ্ছে মূলত যৌথ নিরাপত্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখব যৌথ নিরাপত্তার মূল অনুমান সমূহ কি কি। যৌথ নিরাপত্তা একটা স্থিতি অবস্থা থাকবে, এটি সবসময় প্রত্যাশা করে। অর্থাৎ যৌথ নিরাপত্তা মনে করে যে সারা পৃথিবীতেই একটি স্থিতি অবস্থা থাকবে, যখনই কেউ এই স্থিতি অবস্থা নষ্ট করবে, তখন পৃথিবীর সকল রাষ্ট্র মিলে সেই স্থিতি বিনষ্টকারী রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে তাকে শান্তি ভঙ্গকারী হিসেবে চিহ্নিত করে তাকে শাস্তি প্রদান করবে। সমস্ত রাষ্ট্র স্বেচ্ছায় পরিস্থিতি মোকাবেলার জন্য এগিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হয়েছে যে কোনো একটি রাষ্ট্র আক্রান্ত হলে পৃথিবীর অন্য সকল রাষ্ট্র সেই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য এগিয়ে আসবে। যৌথ নিরাপত্তা এটা মনে করে যে অন্যের জাতীয় সমস্যার প্রশ্নে কেবল উৎসাহিত হলে চলবে না, সামরিক সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ যৌথ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যারা থাকবে, তারা কখনোই শুধু অন্যের সমস্যার প্রশ্নে উৎসাহিত হবে না, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে সেই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করবে। যৌথ নিরাপত্তার শক্তি বিরোধী শক্তি অপেক্ষা বহুগুণে
বেশি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তাতে এটাই বলা হয়েছে যে আক্রমণকারী হবে একজন, আর আক্রান্ত রাষ্ট্রের পক্ষে পৃথিবীর অন্য সকল শক্তি ঐক্যবদ্ধ হবে। ফলে সম্মিলিত আক্রমণে আক্রমণকারী ধ্বংস হয়ে যাবে। এটি মূলত যৌথ নিরাপত্তা বিশ্বাস করে। সমস্ত বৃহৎ শক্তি যৌথ নিরাপত্তার অন্তর্ভুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তার মধ্যে যদি বৃহৎ শক্তি বা রাষ্ট্রগুলো না আসে, তাহলে কিন্তু এই যৌথ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে না। কেননা কয়েকটি বৃহৎ রাষ্ট্র যদি একদিকে থাকে আর পৃথিবীর সকল রাষ্ট্র যদি অন্যদিকে থাকে, তাহলে কিন্তু এই সমস্ত রাষ্ট্র মিলে এই বৃহৎ কয়েকটি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। তাই বর্তমান বিশ্বের যারা বৃহৎ শক্তি বা পরাশক্তি, তারা যদি যৌথ নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণ করে, তাহলে কিন্তু খুব সহজেই যৌথ নিরাপত্তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যৌথ নিরাপত্তা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন রাষ্ট্র আক্রান্ত হলে পৃথিবীর অপর রাষ্ট্র যখন যৌথ নিরাপত্তার মাধ্যমে আক্রান্তকারী রাষ্ট্রের পক্ষে আসবে, তখন এটা ভাবার কারণ নাই যে সেই রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে তারা আঘাত করতে চায়। তারা সাময়িকভাবে সেই রাষ্ট্রের পক্ষে শক্তি বা বল প্রয়োগ করে আক্রমণকারীর বিপক্ষে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলতে চায়। এটি মূলত হচ্ছে যৌথ নিরাপত্তার প্রধান অনুমান, বা এটাই হচ্ছে যৌথ নিরাপত্তার প্রধান লক্ষ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে দেখব যে লিগ অব নেশনস ও যৌথ নিরাপত্তার মধ্যে কি সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এই লিগ অব নেশনস এর মধ্যে কয়েকটি ধারায় আমরা দেখি যে লিগ অব নেশনস এর ধারাগুলোর সাথে যৌথ নিরাপত্তার ধারার অনেকটা মিল রয়েছে। যেমন লিগ অব নেশনস এর 10 নম্বর ধারায় বলা হয়েছে, লীগের সদস্যদের রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রাখার দায়িত্ব সকল সদস্য গ্রহণ করবে। অর্থাৎ লিগ অব নেশনস এর যতগুলো সদস্য ছিল, তারা সবাই মিলে কোনো একটি রাষ্ট্রের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে তা রক্ষা করবার দায়িত্ব গ্রহণ করবে। লিগ অব নেশনস এর 11 নম্বর ধারায় বলা হয়েছে, লীগের কোনো সদস্য যুদ্ধ বা যুদ্ধের হুমকির শিকার হলে তা লীগের সকল সদস্য নিজেদের বিরুদ্ধে যুদ্ধ বা যুদ্ধের হুমকি বলে মনে করবে। অর্থাৎ লীগের যদি কোনো সদস্য হুমকির শিকার হয়, তাহলে লীগের অপর সদস্যও একই রকম হুমকি মনে করবে এবং তারা সবাই মিলে সম্মিলিতভাবে সেই হুমকি মোকাবেলা করবার জন্য এগিয়ে আসবে। লিগ অব নেশনস এর 16 নম্বর ধারায় বলা হয়েছে, একজনের বিরুদ্ধে আক্রমণের অর্থ হলো লীগের বিরুদ্ধে আক্রমণ। অর্থাৎ লীগের কোন একটি সদস্যের বিরুদ্ধে আক্রমণ মানে হচ্ছে পুরো লীগের বিরুদ্ধে আক্রমণ। আগ্রাসককে তা ঠিক করবে হচ্ছে লীগ। অর্থাৎ দুটি রাষ্ট্রের মধ্যে যখন বিরোধ দেখা যাবে, তখন কে প্রথমে আক্রমণ করেছে বা কে প্রথমে আক্রান্ত হয়েছে, এই ব্যাপারে লীগের সিদ্ধান্ত বা লিগ অব নেশনস এর সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। সকল সদস্য যৌথ ব্যবস্থা মেনে নিতে আইনগতভাবে বাধ্য থাকবে এবং লীগের সুপারিশ অনুসারে সদস্যরা অর্থনৈতিক, সামরিক ও অন্যান্য সাহায্য প্রদানের জন্য এগিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন লিগ অব নেশনস ছিল, তখন লীগের সদস্যরা এই মূলনীতিগুলো মেনে চলত। এখানে বলা হয়েছে যে সকল সদস্য যৌথ ব্যবস্থা মেনে নিতে আইনগতভাবে বাধ্য থাকবে। অর্থাৎ লিগ অব নেশনসে এই মূলনীতিগুলো সংযুক্ত ছিল এবং লীগের সুপারিশ অনুসারে সদস্যরা আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক, সামরিক ও অন্যান্য সাহায্য প্রদানের জন্য এগিয়ে আসবে। অর্থাৎ আক্রমণকারীকে নিষেধাজ্ঞা প্রদান করবে এবং আক্রান্ত ব্যক্তির পক্ষে অর্থনৈতিক, সামরিক ও অন্যান্য সাহায্য নিয়ে
এগিয়ে আসবে। তাহলেই কিন্তু লিগ অব নেশনসের মাধ্যমে আমরা যৌথ নিরাপত্তা ব্যবস্থাটি কার্যকর করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা দেখব জাতিসংঘের সাথে যৌথ নিরাপত্তার কি কি বিষয়ে মিল রয়েছে, অর্থাৎ জাতিসংঘ সনদের যে মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতির মধ্যেও কিন্তু যৌথ নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। যেমন জাতিসংঘ সনদের 16 নং ধারায় যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে অন্যতম হলো সদস্য রাষ্ট্রসমূহ আক্রমণকারীর সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতিসংঘের কোনো সদস্য যদি অপর কোনো সদস্যকে আক্রমণ করে, তাহলে যে সদস্য আক্রমণ করেছে সেই আক্রমণকারীর সঙ্গে অপর সকল সদস্য বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করবেন। এটি জাতিসংঘ সনদের 16 নম্বর ধারায় বলা হয়েছে। এখানে আরো বলা হয়েছে আক্রমণকারী দেশের নাগরিকদের সাথে সদস্য রাষ্ট্রের নাগরিকরা সমস্ত সম্পর্ক বন্ধ করে দেবে। অর্থাৎ আক্রমণকারী দেশের নাগরিকদের সাথে সদস্য দেশের নাগরিকরা সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেবে। যদি জাতিসংঘের সদস্য নয় এমন রাষ্ট্র আক্রমণকারীর সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক এমনকি ব্যক্তিগত সম্পর্ক বন্ধ করে দেবে। যে সমস্ত রাষ্ট্র জাতিসংঘের এখনো সদস্য হয়নি, তারাও সেই আক্রমণকারী রাষ্ট্রের সঙ্গে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করবে বলে জাতিসংঘ সনদের 16 নং ধারায় উল্লেখ রয়েছে। অর্থাৎ জাতিসংঘ সনদের এই 16 নং ধারার সঙ্গে লিগ অব নেশনসের ধারাগুলোর সঙ্গে যৌথ নিরাপত্তার যে মিল রয়েছে সেগুলো আমরা এতক্ষণে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব যে যৌথ নিরাপত্তার আদর্শ ও বাস্তব চিত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটু খেয়াল করবেন, যৌথ নিরাপত্তার আমরা এখানে দুটি চিত্র দিয়েছি। একটি হচ্ছে চিত্র নাম্বার 1, আরেকটা চিত্র নাম্বার 2। আমি চিত্রগুলো হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, বাস্তবতা হচ্ছে এটি একটা বই থেকে ছবি তুলে তারপর এটা এখানে পেস্ট করতে হয়েছে, যার কারণে অতটা স্পষ্ট হয়নি। তবে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আসলে চিত্রতে কি বলা রয়েছে। 1 নম্বর চিত্র বলা আছে দ্য আইডিয়াল অফ কালেকটিভ সিকিউরিটি। 1 নম্বর চিত্র হচ্ছে যৌথ নিরাপত্তার মূল চিত্র, যেটি আদর্শ চিত্র বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে দুটি রাষ্ট্র রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখেন এ এবং বি। এখানে বলা হয়েছে এ নামক রাষ্ট্র বি নামক রাষ্ট্রকে যদি আক্রমণ করে, তাহলে অর্থাৎ এখানে এ হচ্ছে আক্রমণকারী, তাহলে পৃথিবীর বাকি সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে এই রাষ্ট্রগুলো বির পক্ষে অবস্থান গ্রহণ করবে এবং একে শাস্তি প্রদান করবে, যেন এ আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এটি হচ্ছে যৌথ নিরাপত্তার একটি আদর্শ চিত্র। কিন্তু আমরা যদি একটু বাস্তবতার দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে বাস্তবে কখনোই যৌথ নিরাপত্তার এই অবস্থা খুব বেশি কার্যকর হতে আমরা দেখি না। দ্বিতীয় যে চিত্রটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এ এবং বি দুটি রাষ্ট্র। আগের মতোই এ যদি বি কে আক্রমণ করে থাকে, তাহলে বাস্তবতা হচ্ছে সিডিইএফ নামক রাষ্ট্রগুলো, আপনারা দেখেন এখানে বলা আছে সিডিইএফ রাষ্ট্রগুলো এর বির পক্ষে অবস্থান নেবে, অন্যদিকে আই, জে, কে রাষ্ট্রগুলো এর পক্ষে অবস্থান নেবে এবং কিছু রাষ্ট্র জি এবং এইচ তারা নিরপেক্ষ অবস্থানে থাকবে। তখন আসলে যৌথ নিরাপত্তার পরিবর্তে সেখানে শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার প্রতিষ্ঠিত হয়। এটি আসলে যৌথ নিরাপত্তার বাস্তবতা। বাস্তবে আমরা যৌথ নিরাপত্তাকে খুব বেশি কার্যকর হতে দেখি না। মূলত যখন এরকম ঘটনা পৃথিবীতে ঘটে, কোনো একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রকে আক্রমণ করে, তখন পৃথিবীর সকল রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে আক্রমণকারীর বিপক্ষে শক্তি প্রয়োগ করছে, এমনটি আমরা খুব বেশি দেখি না। বাস্তবতা হচ্ছে যে কিছু রাষ্ট্র আক্রমণকারীর পক্ষে অবস্থান নেয়, কিছু রাষ্ট্র আক্রান্তকারীর পক্ষে অবস্থান নেয় এবং কিছু রাষ্ট্র নিরপেক্ষ অবস্থান নেয়, যার কারণে যৌথ নিরাপত্তা আসলে শক্তির ভারসাম্যে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি
একটি বাস্তব উদাহরণ ব্যাখ্যা করি। আমরা জানি যে 1950 সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবাজ, অর্থাৎ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। প্রাপ্ত তথ্য অনুসারে উত্তর কোরিয়া সেনাবাহিনী আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে। এখানে আক্রমণকারী হচ্ছে দক্ষিণ কোরিয়া আর আক্রান্তকারী হচ্ছে উত্তর কোরিয়া। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানে জাতিসংঘ দক্ষিণ কোরিয়ার পক্ষে অবস্থান গ্রহণ করে। অন্যদিকে চীন ও সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ার পক্ষে অবস্থান গ্রহণ করে। তখন পৃথিবীতে আসলে একটি শক্তির ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, যেটি আমরা যৌথ নিরাপত্তার এই 2 নম্বর চিত্রে দেখানোর চেষ্টা করেছি। যৌথ নিরাপত্তার ভূমিকা, অর্থাৎ শান্তি রক্ষায় যৌথ নিরাপত্তা কি কি ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব যে যৌথ নিরাপত্তা কিভাবে শান্তি রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। শক্তি একত্রীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তায় যে মূল অনুমানগুলোর কথা বলা হয়েছে, সে অনুমান মেনে যদি পৃথিবীর শক্তিগুলো একত্রীকরণ করা হয়, তাহলে সেখানে যুদ্ধের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠিত হতে বাধ্য। কারণ এখানে আক্রমণকারী শেষ পর্যায়ে এত দুর্বল হয়ে যাবে যে সম্মিলিত শক্তির কাছে আক্রমণকারী মাথা নোয়াতে বাধ্য হবে, ফলে সেখানে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। আন্তর্জাতিক স্বার্থের অগ্রাধিকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তা সমস্ত রাষ্ট্র আন্তর্জাতিক স্বার্থকে যখন অগ্রাধিকার দেবে, তখন সেইখানে যৌথ নিরাপত্তার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব। নিরস্ত্রীকরণ ও সার্বভৌমত্বের সংকোচন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে আমরা যদি নিরস্ত্রীকরণ করতে পারি, তাহলে শান্তি রক্ষায় যৌথ নিরাপত্তা কার্যকর ভূমিকা পালন করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সার্বভৌমত্বের সংকোচন। যৌথ নিরাপত্তা ব্যবস্থায় কোন রাষ্ট্র তার সার্বভৌমত্বকে আঁকড়ে ধরে না রেখে, যদি তার সার্বভৌমত্বকে আঁকড়ে ধরে না রেখে অন্যান্য রাষ্ট্রের সাথে যৌথ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করতে উদ্যোগ গ্রহণ করে, তখন আমরা সার্বভৌমত্বের সংকোচন বলি, এবং এর মাধ্যমে কিন্তু শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। যৌথ নিরাপত্তার জন্য আমাদের জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়ার প্রয়োজন নেই, তবে যৌথ সিদ্ধান্তের কাছে ব্যক্তিগত সিদ্ধান্ত যখন আমরা বিসর্জন দেব, তখনই আসলে সার্বভৌমত্বের সংকোচন এখানে বলা হয়েছে। আদর্শবাদ ও ন্যায়বোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিটি রাষ্ট্র যদি আদর্শবাদ ও ন্যায়বোধ থেকে কাজ করে, তাহলে কিন্তু সেইখানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু রাষ্ট্রগুলো যদি আদর্শবাদ ও ন্যায়বোধ বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থে প্রাধান্য দেয়, তাহলে কিন্তু তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সার্বজনীনতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তাকে আমরা একটি সার্বজনীন ব্যবস্থা হিসেবে অভিহিত করেছি। কোন একটি রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ মানে হচ্ছে সকল রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ। এটা যদি সবাই মনে করে, তাহলে পৃথিবীর কোন রাষ্ট্র অপর কোন রাষ্ট্রকে আক্রমণ করতে সাহস পাবে না, ফলে সেইখানে শান্তি প্রতিষ্ঠা হতে বাধ্য। আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিকভাবে মানুষ শান্তি চায়। এই শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিছুটা সফল হয়েছে, কিছুটা ব্যর্থ হয়েছে। আর যুদ্ধ মানে তো সেখানে ধ্বংস। তাই যদি আমরা শান্তি প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা রয়েছে আমাদের, সেই আকাঙ্ক্ষা থেকে যদি আমরা যৌথ নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর করি, অর্থাৎ কোনো একটি রাষ্ট্র আক্রান্ত হলে সকলেই যদি সেই আক্রমণ নিজেদের বিরুদ্ধে আক্রমণ মনে করি এবং আক্রান্তকারীর বিপক্ষে অবস্থান গ্রহণ করি, তাহলেই কিন্তু যৌথ নিরাপত্তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তা যদিও সম্মিলিত আক্রমণের কথা বলেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যৌথ নিরাপত্তা ব্যবস্থা যদি কার্যকর হয়, তাহলে পৃথিবীতে কখনোই যুদ্ধ বাঁধবে না। কেননা যিনি যুদ্ধ বাঁধাবেন, তিনি জানবেন যে তিনি যুদ্ধ শুরু করলেই পৃথিবীর সমস্ত শক্তি তার বিপক্ষে চলে যাবে, এবং তাকে এত বেশি শক্তি প্রয়োগ করবে তার বিপক্ষে যে সেই রাষ্ট্র পতন হতে বাধ্য। তাই যৌথ নিরাপত্তা ব্যবস্থা যদি আমরা মেনে চলি,
তাহলে শান্তিপূর্ণ উপায়ে এই সমস্যার সমাধান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনার প্রথম টপিক যেটি যৌথ নিরাপত্তা, যৌথ নিরাপত্তার মূল অনুমান সমূহ, যৌথ নিরাপত্তার সাথে জাতিসংঘ ও জাতিপুঞ্জের সম্পর্ক, যৌথ নিরাপত্তার চিত্র এবং শান্তি রক্ষায় যৌথ নিরাপত্তা কি কি ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে আলোচনা করলাম। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার দ্বিতীয় টপিক, অর্থাৎ আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা কিভাবে করা যায় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই জেনে নেব বিরোধ কি, বা বিরোধ বলতে আমরা কি বুঝি। বিরোধ হলো এমন একটি পরিস্থিতি যেখানে রাষ্ট্রসমূহ বিভিন্ন ইস্যুতে নিজেদের মধ্যে মতপার্থক্য বা উত্তেজনায় লিপ্ত হয় এবং উত্তেজনা শেষ পর্যন্ত যুদ্ধের রূপ ধারণ করতে পারে। অর্থাৎ যুদ্ধ হলো বা বিরোধ হলো শান্তির অনুপস্থিতি হচ্ছে বিরোধ, যেখানে রাষ্ট্রগুলো বিভিন্ন স্বার্থে উত্তেজনা লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে সেই উত্তেজনার অবসান ঘটায়, তাকে আমরা বলছি বিরোধ। সংঘাত হচ্ছে বিরূপ মতভেদ অথবা স্বার্থের দ্বন্দ্ব, ধারণার দ্বন্দ্ব এবং সম্ভবত কাজের দ্বন্দ্ব। অর্থাৎ the term conflict means a sharp disagreement or collision in interest, ideas and perhaps actions। অর্থাৎ ডেভিড অ্যাডার বলেছেন যে সংঘাত হচ্ছে বিরূপ মতভেদ অথবা স্বার্থের দ্বন্দ্ব, ধারণার দ্বন্দ্ব এবং সম্ভবত কাজের দ্বন্দ্ব। অর্থাৎ ধারণা, স্বার্থ এবং কাজ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলোর মধ্যে যে সংঘর্ষ দেখা যায়, যে উত্তেজনা দেখা দেয়, তাকেই আমরা বিরোধ বলতে পারি। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার ধরন, অর্থাৎ বিরোধের ধরনগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। বিরোধকে আমরা প্রধানত চারটি ভাগে ভাগ করতে পারি। প্রধানত হচ্ছে অর্থনৈতিক বিরোধ, মতাদর্শগত বিরোধ, জাতিগত বা বর্ণগত বিরোধ এবং শক্তি বা নিরাপত্তাগত বিরোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনৈতিক বিরোধ। পৃথিবীর অধিকাংশ বিরোধ বা সংঘর্ষের পিছনে অর্থনৈতিক কারণ যুক্ত ছিল বা আছে। মানুষ অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবার জন্য যে প্রক্রিয়া গ্রহণ করে, সেইখানে সে বাধাগ্রস্ত হলে যুদ্ধ বা বিরোধে জড়িয়ে পড়ে। তাই অর্থনৈতিক কারণকেই বিরোধের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে মতাদর্শগত বিরোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের মতাদর্শ রয়েছে। এই মতাদর্শের কারণেই আমরা স্নায়ু যুদ্ধের সূচনা দেখেছি, যেটি 1947 থেকে 1991 সাল পর্যন্ত আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। স্নায়ু যুদ্ধ আসলে কোনো যুদ্ধ ছিল না, এটি একটি মনস্তাত্ত্বিক লড়াই বা মতাদর্শগত বিরোধী ছিল। 1917 সালে রুশ বিপ্লবের পরে ইউরোপের পুঁজিবাদী দেশসমূহ মতাদর্শগত কারণেই সমাজতান্ত্রিক জোটের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন সুস্পষ্টভাবেই এটি মতাদর্শগত বিরোধে যুক্ত ছিল। জাতিগত বা বর্ণগত বিরোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে জাতিগত বিরোধ বা সংঘাত রয়েছে। আমরা যদি একটু দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি, সাইপ্রাসে গ্রিক এবং তুর্কিদের মধ্যে বিরোধ ছিল। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ এবং কৃষ্ণদের মধ্যে বিরোধ ছিল। এবং এভাবেই পৃথিবীর অনেক দেশেই এই ধরনের বিরোধ ছিল। শক্তি বা নিরাপত্তাগত বিরোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্র যখন শক্তি প্রয়োগ করে বা নিজেকে অনিরাপদ মনে করে, তখন কিন্তু সেখানে বিরোধের সৃষ্টি হয়। শক্তি প্রয়োগ এর ক্ষেত্রে আমরা যেটা দেখি, একটি শক্তিশালী রাষ্ট্র যখন তার শক্তি বা মতাদর্শ অপর রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু সেখানে বিরোধের সৃষ্টি হয়।
এভাবে মূলত সারা পৃথিবীতেই বিভিন্নভাবে বিরোধের সূচনা হয়েছে। এছাড়াও বিরোধের আরো কিছু ধরন রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু পরে আলোচনা করব। শক্তি, বিরোধী শক্তি বা রাষ্ট্র কর্তৃক আকস্মিক আক্রমণের ফলে বিরোধ হতে পারে। ভীতি প্রদর্শনের ধারণা থেকেও বিরোধ হতে পারে। আবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিথিলতা অথবা বিলম্ব, এটার কারণে বিরোধ হতে পারে। অসমর্থন আক্রমণ বা সমসাময়িক না হয়ে, অর্থাৎ সমান সমান না হয়ে যদি বৈষম্যমূলক ব্যবস্থা বিরাজ করে, তাহলে কিন্তু সেখানে বিরোধ হতে পারে। এছাড়া পৃথিবীতে জাতীয় মর্যাদার জন্য বিরোধ হতে পারে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে বিরোধ হতে পারে, জাতীয় মুক্তি সংগ্রামের জন্য বিরোধ হতে পারে। এ প্রসঙ্গে আমি একটি বলতে চাই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু জাতীয় মুক্তি সংগ্রামকে কেন্দ্র করেই একটি বিরোধের সৃষ্টি হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব বিরোধ বা সংঘর্ষের কি কি কারণ রয়েছে। ভূখণ্ডগত বিরোধ, একটি দেশ যখন আরেকটি দেশের ভূখণ্ড দখল করে তখন সেইখানে বিরোধের সৃষ্টি হয়। মতাদর্শগত বিরোধ, এটা আমি বলেছি, সমাজতন্ত্র, পুঁজিবাদ, গণতন্ত্র, মিশ্র অর্থনীতি, মার্ক্সবাদ, লেনিনবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, ন্যাৎসিবাদ ইত্যাদি মতাদর্শগত পার্থক্যের কারণেই সারা পৃথিবীতে বিরোধ ঘটেছে। ধর্মকে কেন্দ্র করে বিরোধ ঘটেছে, পৃথিবীর বহু জায়গায় ধর্মের কে কেন্দ্র করে বিরোধ ঘটেছে। যেমন ইরানের মধ্যে শিয়া এবং সুন্নিদের কারণে সেখানে দীর্ঘদিন বিরোধ ছিল, এখন পর্যন্ত তারা পুরোপুরি স্থিতিশীল হয়নি। জাতিগত বিরোধ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে জাতিগত বিরোধের সৃষ্টি হয়েছিল এবং সীমান্ত বিরোধ, সারা পৃথিবীতেই সীমান্ত বিরোধ রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানবেন চীন, ভারত, চীন সোভিয়েত ইউনিয়ন, ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ ইত্যাদি দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ ছিল এবং এখনো আছে। জাতীয় মুক্তির জন্য বিরোধ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য একটি শর্ত, যে বিরোধ সংঘর্ষের কারণ হিসেবে আমরা জানি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রধান লক্ষ্য ছিল আমাদের জাতীয় মুক্তি, অর্থাৎ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জনের জন্য আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। অভ্যন্তরীণ হস্তক্ষেপের কারণে বিরোধ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি দেশ যখন অপর একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তখন সেখানে বিরোধের জন্ম হয়। আর্থিক বিরোধ, পৃথিবীর সকল বিরোধের মূলে রয়েছে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণেই পৃথিবীর অনেক বিরোধের সূচনা হয়েছে। এবার আমরা দেখব বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা বলতে আমরা কি বুঝি। যুদ্ধ বা সংঘর্ষ ছাড়া বিরোধ অবসানের পদ্ধতি হলো শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা। শান্তিপূর্ণ বিরোধ মীমাংসা বলতে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক রাজনৈতিক নিষ্পত্তিকে বোঝায়। তবে বর্তমান সময়ে আমরা শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা বলতে জাতিসংঘের সদস্যদের মাধ্যমে বিরোধ মীমাংসাকেই বুঝি। অর্থাৎ বর্তমান সময়ে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা বলতে জাতিসংঘের মাধ্যমে বিরোধ মীমাংসায় বুঝি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটি উদাহরণ দিতে চাই। সিসেরো বলেছেন যে মতপার্থক্য মিটিয়ে ফেলার উপায় হচ্ছে দুটি, একটি হচ্ছে যুক্তিতর্ক বা শান্তিপূর্ণ উপায়ে এবং অপরটি হচ্ছে ভীতি বা শক্তি প্রদর্শনের মাধ্যমে। এই দুটির মধ্যে প্রথমটা মানুষ ব্যবহার করে আর দ্বিতীয়টার প্রচলন দেখা যায় পশু সমাজে। শান্তিপূর্ণ উপায় বিরোধ মীমাংসার প্রসঙ্গে জাতিসংঘ তার 1 নম্বর ধারায় বলেছে, জাতিসংঘ সনদের 1 নম্বর ধারায় বলা হয়েছে, জাতিসংঘের প্রধান লক্ষ্য হলো শান্তিপূর্ণ উপায় ও ন্যায় বিচারের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতিসংঘ শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসার কথা বলেছে। জাতিসংঘ সনদের 2-3 ধারা মতে জাতিসংঘের সকল সদস্য এমনভাবে তাদের সকল আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করবেন যাতে শান্তি ও নিরাপত্তা এবং ন্যায় নীতি বিপন্ন না হয়। অর্থাৎ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার যে সর্ববৃহৎ সংগঠন জাতিসংঘ, সেই জাতিসংঘ কিন্তু তাদের 1 নম্বর ধারা এবং 2-3 নম্বর ধারায় শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসার কথা বলেছেন। জাতিসংঘ সনদের 33 নম্বর ধারায় শান্তিপূর্ণ উপায়ে
বিরোধ মীমাংসার 5টি পদ্ধতির কথা উল্লেখ করেছেন। প্রথমটি হচ্ছে আলাপ আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরোধ মীমাংসার সবচেয়ে শান্তিপ্রিয় এবং গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে আলোচনা। যখন কোনো একটি বিষয়ে তৃতীয় কোনো পক্ষ বিরোধ মীমাংসার জন্য আলোচনা উদ্যোগ গ্রহণ করে, তখন সেখানে বিরোধ নিষ্পত্তি বা মীমাংসা হয়ে থাকে। বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুইটি রাষ্ট্রের মধ্যে যখন বিরোধ দেখা যায়, তখন তৃতীয় পক্ষ যদি বিরোধ মীমাংসার উদ্যোগ গ্রহণ করে, তখন তাকে আমরা বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতা বলি। এ প্রসঙ্গে আমি বলতে চাই, 1962 সালে চীনের সাথে ভারতের সীমান্ত বিরোধের অবসানের জন্য জামাল আব্দুল নাসের এবং শ্রীমাভো বন্দর নায়ক প্রমুখ উদ্যোগ গ্রহণ করেছিলেন। যদিও এটাকে আমরা বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতা বলছি, কিন্তু বাস্তবে এটি সফল হয়নি। অনুসন্ধান ও আপোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুসন্ধান এবং আপোষের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করা যায়। যেমন 1904 সালে ডোগার ব্যাচ ঘটনাকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও গ্রেট ব্রিটেনের মধ্যে যে বিরোধের সৃষ্টি হয়েছিল, তা অনুসন্ধান কমিটির গঠনের ফলে সে বিরোধের সুষ্ঠু সমাধান হয়েছিল। আর অনেক সময় আপোষের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসা হয়ে থাকে। যেমন জাতিসংঘ বিভিন্ন সময় আপোষের মাধ্যমে বিভিন্ন বিরোধের মীমাংসা করে থাকেন। সালিসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সালিশ বলতে আমরা গ্রামে গঞ্জে যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সালিসি দেখা, এটা অনেকটা সেরকমই। অর্থাৎ এটি একটি বিচার পদ্ধতি। বিদ্যমান রাষ্ট্রসমূহ বোঝাপড়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করা এবং সেখানে আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার জন্য সুপারিশ করা। এবং সালিসির মাধ্যমে পৃথিবীর খুব বেশি সমাধান না হলেও এটি একটি পদ্ধতি যার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করা যায়। এবং বিরোধ মীমাংসার সর্বশেষ পদ্ধতি হিসেবে আমাদের সামনে রয়েছে বিচার বিভাগীয় পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা আরেকটি পদ্ধতি। এটি মূলত জাতিসংঘের যে আন্তর্জাতিক আদালত আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, অথবা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা অনেক সময় বিরোধ মীমাংসা করতে পারি। এ প্রসঙ্গে আমি বলতে চাই, বাংলাদেশ এবং মায়ানমারের যে সমুদ্র সীমানার বিরোধ ছিল, সেটা কিন্তু আন্তর্জাতিক মেরিটাইম আদালতে গিয়ে বাংলাদেশের পক্ষে রায় এসেছে। অর্থাৎ বিচার বিভাগীয় পদ্ধতির মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, তার মধ্যে অন্যতম হলো নিরাপত্তা কি, যৌথ নিরাপত্তা, যৌথ নিরাপত্তার মূল অনুমান সমূহ, শান্তি রক্ষায় যৌথ নিরাপত্তার ভূমিকা, আন্তর্জাতিক বিরোধ এবং বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি নিরাপত্তা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। নিরাপত্তা ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। আর যৌথ নিরাপত্তা হচ্ছে যেখানে পৃথিবীর আক্রমণকারীর বিপক্ষে পৃথিবীর সকল রাষ্ট্রসমূহ ঐক্যবদ্ধ হয়ে আক্রমণকারীকে এমন শিক্ষা দেবে যেন সে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আর বিরোধ হচ্ছে একটি অস্থিতিশীল পরিস্থিতি যেখানে স্বার্থকে কেন্দ্র করে রাষ্ট্রগুলো বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। বিরোধ মীমাংসার শান্তিপূর্ণ উপায় পদ্ধতিগুলো হচ্ছে আলোচনা, বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতা, অনুসন্ধান, আপোষ, সালিশ এবং বিচার বিভাগীয় পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। আশা করি আজকের এই আলোচনার পরে আপনারা নিরাপত্তা, যৌথ নিরাপত্তা এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসার পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পেরেছেন। এবং এই ধারণা শুধু অর্জন করলেই হবে না, আন্তর্জাতিক সমস্যার সমাধানের জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। করোনাকালীন সময়ে আপনাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ঘরে থাকতে হবে, সরকারি নির্দেশাবলী মেনে চলতে হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সেই প্রত্যাশা রাখছি। এবং সেই সঙ্গে আবারও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাশেদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই অবগত যে বৈশ্বিক মহামারী করোনার কারণে আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম দীর্ঘ সময় যাবৎ ব্যাহত হচ্ছে। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর আয়োজনের সহযোগিতা করবার জন্য। আমি আনন্দিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি আশা করি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত মাস্টার্স প্রিলিমিনারি কোর্সের 41-1905 বিষয় কোড থেকে আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল পলিটিক্স এর লেকচার নাম্বার 5, লেকচারের শিরোনাম যৌথ নিরাপত্তা ও আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই জেনে নেই আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা করব বা কি কি বিষয়ে আমরা ধারণা অর্জন করতে যাচ্ছি। আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে নিরাপত্তা কি, যৌথ নিরাপত্তা, যৌথ নিরাপত্তার মূল অনুমান সমূহ, যৌথ নিরাপত্তা ও লিগ অব নেশনস, যৌথ নিরাপত্তা ও জাতিসংঘ, যৌথ নিরাপত্তার ভূমিকা বা বিশ্ব শান্তি রক্ষা যৌথ নিরাপত্তার ভূমিকা। আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা, যেটাকে আমরা বলি পিসফুল সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউটস। আন্তর্জাতিক বিরোধ বা সংঘর্ষের কারণ, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার পদ্ধতি বা শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসার পদ্ধতিসমূহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জেনে নিব যে বিরোধ কি, নিরাপত্তা কি। আমাদের প্রথম টপিক হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা হচ্ছে মানুষের জন্মগত ও মৌলিক অধিকার। একজন মানুষের জন্মের পরেই একটি নিরাপদ পরিবেশের প্রয়োজন তার বেঁচে থাকবার জন্য। আর সে ধারণাকে লক্ষ্য রেখেই জাতিসংঘ নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় রেখেছে। 1995 সালে কমিশন অন গ্লোবাল গভর্নেন্স তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, নিরাপত্তা বলতে কেবল বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করাকে বোঝায় না। নিরাপত্তা হলো মানুষের নিরাপত্তা, এই গ্রহের নিরাপত্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেননা নিরাপত্তা যেমন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি বাসস্থানের ক্ষেত্রে প্রযোজ্য, জাতি, গোষ্ঠী, সংস্থা, এমনকি মূল্যবান বিষয়ের ক্ষেত্রেও নিরাপত্তা প্রযোজ্য। নিরাপত্তার সংজ্ঞায় অধ্যাপক লিপম্যান বলেছেন, একটি জাতি ততক্ষণ নিরাপদ যতক্ষণ পর্যন্ত মৌলিক মূল্যবোধগুলোকে বিসর্জন দিতে না হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখব যৌথ নিরাপত্তা। অর্থাৎ আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যৌথ নিরাপত্তা। সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। প্রচলিত আন্তর্জাতিক ব্যবস্থা পরিবর্তন করার উদ্দেশ্যে কোনো রাষ্ট্র যদি অপর কোনো রাষ্ট্রকে আক্রমণ করে, তবে পৃথিবীর অন্য সকল রাষ্ট্র
সে আক্রমণকে নিজেদের বিরুদ্ধে আক্রমণ বলে মনে করে আক্রমণকারীর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত থাকে। আর আন্তর্জাতিক রাজনীতিতে এ ব্যবস্থাকেই আমরা যৌথ নিরাপত্তা বলি। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে কোনো একটি রাষ্ট্র যদি অপর একটি রাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে পৃথিবীর অন্য সকল রাষ্ট্র আক্রমণকারীর বিপক্ষে এবং আক্রান্ত রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে আক্রমণকারীকে এমন শিক্ষা প্রদান করবে যেন সে ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। যৌথ নিরাপত্তার মূল অনুমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তাকে বলা হয়েছে একটি স্বয়ংক্রিয় পদ্ধতি। একটি রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণের অর্থ হলো পৃথিবীর সকল রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ। অতএব সবাই মিলে সে আক্রমণকারীকে শাস্তি প্রদানের জন্য প্রস্তুতি নেবে। যৌথ নিরাপত্তা বা সমষ্টিগত নিরাপত্তার উদ্দেশ্য হলো আক্রমণকারীর বিপক্ষে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করা, যেন আক্রমণকারী জয়ী হতে না পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথভাবে কোনো আক্রমণ প্রতিহত করাই হচ্ছে যৌথ নিরাপত্তার মূল বক্তব্য। এখানে আমরা আরেকটি কথা বলতে পারি, আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। এটি হচ্ছে মূলত যৌথ নিরাপত্তার মূল অনুমান। যৌথ নিরাপত্তাকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করি। আমরা একজন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকের সংজ্ঞা ফ্লেশার যে কথাটি বলেছেন, আমি সেটি একটু ব্যাখ্যা করতে চাই। কোনো রাষ্ট্র যদি কোনো রকম নিষিদ্ধ কাজে লিপ্ত হয়, তাহলে তাকে সেই নিষিদ্ধ কাজ থেকে নিবৃত্ত করা অথবা নিষিদ্ধ কাজের শিকার যে রাষ্ট্র হয়েছে তাকে সাহায্য করার জন্য বিভিন্ন রাষ্ট্রের মাঝে যে ব্যবস্থাপনা, তাকেই আমরা যৌথ নিরাপত্তা বলতে পারি। অর্থাৎ একটি রাষ্ট্র যদি আক্রান্ত হয়, তাহলে পৃথিবীর সকল রাষ্ট্র মিলে সেই আক্রান্ত রাষ্ট্রের পক্ষে অবস্থান নেবে এবং আক্রমণকারীর বিরুদ্ধে সমষ্টিগতভাবে শক্তি প্রয়োগ করবে। এটি হচ্ছে মূলত যৌথ নিরাপত্তা। ডেভিড ডাব্লিউ জিলার বলেছেন, ইটস পারপোজ টু কিপ পিস অ্যামং ইটস মেম্বার্স, নট টু প্রোটেক্ট দেম এগেইনস্ট আউটসাইডার। অর্থাৎ একটি যৌথ নিরাপত্তার মূল লক্ষ্য হচ্ছে এর সদস্যদেরকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা বা বাইরের আক্রমণ থেকে রক্ষা করা। সুতরাং যৌথ নিরাপত্তার সংজ্ঞাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা বলতে পারি যে যৌথ নিরাপত্তা হলো এমন একটি ব্যবস্থা যেখানে সকল রাষ্ট্র আগ্রাসনের বিরুদ্ধে মিত্রে পরিণত হয়। যৌথ নিরাপত্তা ব্যবস্থার আওতায় যারা আসবে, তারা সবাই সাহায্য পাবার অধিকারী হবে। অর্থাৎ এই ব্যবস্থাতে যারা একত্রতা প্রকাশ করবে, তারা সবাই মিলে আক্রমণ প্রতিহত করে সবাইকে নিরাপদ রাখার ব্যবস্থা করবে বা সবাই নিরাপদ থাকার ব্যবস্থা করবে। এটি হচ্ছে মূলত যৌথ নিরাপত্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখব যৌথ নিরাপত্তার মূল অনুমান সমূহ কি কি। যৌথ নিরাপত্তা একটা স্থিতি অবস্থা থাকবে, এটি সবসময় প্রত্যাশা করে। অর্থাৎ যৌথ নিরাপত্তা মনে করে যে সারা পৃথিবীতেই একটি স্থিতি অবস্থা থাকবে। যখনই কেউ এই স্থিতি অবস্থা নষ্ট করবে, তখন পৃথিবীর সকল রাষ্ট্র মিলে সেই স্থিতি বিনষ্টকারী রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে তাকে শান্তি ভঙ্গকারী হিসেবে চিহ্নিত করে তাকে শাস্তি প্রদান করবে। সমস্ত রাষ্ট্র স্বেচ্ছায় পরিস্থিতি মোকাবেলার জন্য এগিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হয়েছে যে কোনো একটি রাষ্ট্র আক্রান্ত হলে পৃথিবীর অন্য সকল রাষ্ট্র সেই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য এগিয়ে আসবে। যৌথ নিরাপত্তা এটা মনে করে যে অন্যের জাতীয় সমস্যার প্রশ্নে কেবল উৎসাহিত হলে চলবে না, সামরিক সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ যৌথ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যারা থাকবে, তারা কখনোই শুধু অন্যের সমস্যার প্রশ্নে উৎসাহিত হবে না, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে সেই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করবে।
যৌথ নিরাপত্তার শক্তি বিরোধী শক্তি অপেক্ষা বহুগুণে বেশি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তাতে এটাই বলা হয়েছে যে আক্রমণকারী হবে একজন, আর আক্রান্ত রাষ্ট্রের পক্ষে পৃথিবীর অন্য সকল শক্তি ঐক্যবদ্ধ হবে। ফলে সম্মিলিত আক্রমণে আক্রমণকারী ধ্বংস হয়ে যাবে। এটি মূলত যৌথ নিরাপত্তা বিশ্বাস করে। সমস্ত বৃহৎ শক্তি যৌথ নিরাপত্তার অন্তর্ভুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তার মধ্যে যদি বৃহৎ শক্তি বা রাষ্ট্রগুলো না আসে, তাহলে কিন্তু এই যৌথ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে না। কেননা কয়েকটি বৃহৎ রাষ্ট্র যদি একদিকে থাকে আর পৃথিবীর সকল রাষ্ট্র যদি অন্যদিকে থাকে, তাহলে কিন্তু এই সমস্ত রাষ্ট্র মিলে এই বৃহৎ কয়েকটি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। তাই বর্তমান বিশ্বের যারা বৃহৎ শক্তি বা পরাশক্তি, তারা যদি যৌথ নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণ করে, তাহলে কিন্তু খুব সহজেই যৌথ নিরাপত্তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যৌথ নিরাপত্তা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন রাষ্ট্র আক্রান্ত হলে পৃথিবীর অপর রাষ্ট্র যখন যৌথ নিরাপত্তার মাধ্যমে আক্রান্তকারী রাষ্ট্রের পক্ষে আসবে, তখন এটা ভাবার কারণ নাই যে সেই রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে তারা আঘাত করতে চায়। তারা সাময়িকভাবে সেই রাষ্ট্রের পক্ষে শক্তি বা বল প্রয়োগ করে আক্রমণকারীর বিপক্ষে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলতে চায়। এটি মূলত হচ্ছে যৌথ নিরাপত্তার প্রধান অনুমান, বা এটাই হচ্ছে যৌথ নিরাপত্তার প্রধান লক্ষ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে দেখব যে লিগ অব নেশনস ও যৌথ নিরাপত্তার মধ্যে কি সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এই লিগ অব নেশনস এর মধ্যে কয়েকটি ধারায় আমরা দেখি যে লিগ অব নেশনস এর ধারাগুলোর সাথে যৌথ নিরাপত্তার ধারার অনেকটা মিল রয়েছে। যেমন লিগ অব নেশনস এর 10 নম্বর ধারায় বলা হয়েছে, লীগের সদস্যদের রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রাখার দায়িত্ব সকল সদস্য গ্রহণ করবে। অর্থাৎ লিগ অব নেশনস এর যতগুলো সদস্য ছিল, তারা সবাই মিলে কোন একটি রাষ্ট্রের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে তা রক্ষা করবার দায়িত্ব গ্রহণ করবে। লিগ অব নেশনস এর 11 নম্বর ধারায় বলা হয়েছে, লীগের কোন সদস্য যুদ্ধ বা যুদ্ধের হুমকির শিকার হলে তা লীগের সকল সদস্য নিজেদের বিরুদ্ধে যুদ্ধ বা যুদ্ধের হুমকি বলে মনে করবে। অর্থাৎ লীগের যদি কোনো সদস্য হুমকির শিকার হয়, তাহলে লীগের অপর সদস্যও একই রকম হুমকি মনে করবে এবং তারা সবাই মিলে সম্মিলিতভাবে সেই হুমকি মোকাবেলা করবার জন্য এগিয়ে আসবে। লিগ অব নেশনস এর 16 নম্বর ধারায় বলা হয়েছে, একজনের বিরুদ্ধে আক্রমণের অর্থ হলো লীগের বিরুদ্ধে আক্রমণ। অর্থাৎ লীগের কোন একটি সদস্যের বিরুদ্ধে আক্রমণ মানে হচ্ছে পুরো লীগের বিরুদ্ধে আক্রমণ। আগ্রাসককে তা ঠিক করবে হচ্ছে লীগ। অর্থাৎ দুটি রাষ্ট্রের মধ্যে যখন বিরোধ দেখা যাবে, তখন কে প্রথমে আক্রমণ করেছে বা কে প্রথমে আক্রান্ত হয়েছে, এই ব্যাপারে লীগের সিদ্ধান্ত বা লিগ অব নেশনস এর সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। সকল সদস্য যৌথ ব্যবস্থা মেনে নিতে আইনগতভাবে বাধ্য থাকবে এবং লীগের সুপারিশ অনুসারে সদস্যরা অর্থনৈতিক, সামরিক ও অন্যান্য সাহায্য প্রদানের জন্য এগিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন লিগ অব নেশনস ছিল, তখন লীগের সদস্যরা এই মূলনীতিগুলো মেনে চলত। এখানে বলা হয়েছে যে সকল সদস্য যৌথ ব্যবস্থা মেনে নিতে আইনগতভাবে বাধ্য থাকবে। অর্থাৎ লিগ অব নেশনসে এই মূলনীতিগুলো সংযুক্ত ছিল এবং লীগের সুপারিশ অনুসারে সদস্যরা আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক, সামরিক ও অন্যান্য সাহায্য প্রদানের জন্য এগিয়ে আসবে। অর্থাৎ আক্রমণকারীকে নিষেধাজ্ঞা প্রদান করবে
এবং আক্রান্ত ব্যক্তির পক্ষে অর্থনৈতিক, সামরিক ও অন্যান্য সাহায্য নিয়ে এগিয়ে আসবে। তাহলেই কিন্তু লিগ অব নেশনসের মাধ্যমে আমরা যৌথ নিরাপত্তা ব্যবস্থাটি কার্যকর করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা দেখব জাতিসংঘের সাথে যৌথ নিরাপত্তার কি কি বিষয়ে মিল রয়েছে, অর্থাৎ জাতিসংঘ সনদের যে মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতির মধ্যেও কিন্তু যৌথ নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। যেমন জাতিসংঘ সনদের 16 নং ধারায় যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে অন্যতম হলো সদস্য রাষ্ট্রসমূহ আক্রমণকারীর সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতিসংঘের কোনো সদস্য যদি অপর কোনো সদস্যকে আক্রমণ করে, তাহলে যে সদস্য আক্রমণ করেছে সেই আক্রমণকারীর সঙ্গে অপর সকল সদস্য বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করবেন। এটি জাতিসংঘ সনদের 16 নম্বর ধারায় বলা হয়েছে। এখানে আরো বলা হয়েছে আক্রমণকারী দেশের নাগরিকদের সাথে সদস্য রাষ্ট্রের নাগরিকরা সমস্ত সম্পর্ক বন্ধ করে দেবে। অর্থাৎ আক্রমণকারী দেশের নাগরিকদের সাথে সদস্য দেশের নাগরিকরা সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেবে। যদি জাতিসংঘের সদস্য নয় এমন রাষ্ট্র আক্রমণকারীর সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক এমনকি ব্যক্তিগত সম্পর্ক বন্ধ করে দেবে। যে সমস্ত রাষ্ট্র জাতিসংঘের এখনো সদস্য হয়নি, তারাও সেই আক্রমণকারী রাষ্ট্রের সঙ্গে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করবে বলে জাতিসংঘ সনদের 16 নং ধারায় উল্লেখ রয়েছে। অর্থাৎ জাতিসংঘ সনদের এই 16 নং ধারার সঙ্গে লিগ অব নেশনসের ধারাগুলোর সঙ্গে যৌথ নিরাপত্তার যে মিল রয়েছে সেগুলো আমরা এতক্ষণে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব যে যৌথ নিরাপত্তার আদর্শ ও বাস্তব চিত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটু খেয়াল করবেন, যৌথ নিরাপত্তার আমরা এখানে দুটি চিত্র দিয়েছি। একটি হচ্ছে চিত্র নাম্বার 1, আরেকটা চিত্র নাম্বার 2। আমি চিত্রগুলো হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, বাস্তবতা হচ্ছে এটি একটা বই থেকে ছবি তুলে তারপর এটা এখানে পেস্ট করতে হয়েছে, যার কারণে অতটা স্পষ্ট হয়নি। তবে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আসলে চিত্রতে কি বলা রয়েছে। 1 নম্বর চিত্র বলা আছে দ্য আইডিয়াল অফ কালেকটিভ সিকিউরিটি। 1 নম্বর চিত্র হচ্ছে যৌথ নিরাপত্তার মূল চিত্র, যেটি আদর্শ চিত্র বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে দুটি রাষ্ট্র রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখেন এ এবং বি। এখানে বলা হয়েছে এ নামক রাষ্ট্র বি নামক রাষ্ট্রকে যদি আক্রমণ করে, তাহলে অর্থাৎ এখানে এ হচ্ছে আক্রমণকারী, তাহলে পৃথিবীর বাকি সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে এই রাষ্ট্রগুলো বির পক্ষে অবস্থান গ্রহণ করবে এবং একে শাস্তি প্রদান করবে যেন এ আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এটি হচ্ছে যৌথ নিরাপত্তার একটি আদর্শ চিত্র। কিন্তু আমরা যদি একটু বাস্তবতার দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে বাস্তবে কখনোই যৌথ নিরাপত্তার এই অবস্থা খুব বেশি কার্যকর হতে আমরা দেখি না। দ্বিতীয় যে চিত্রটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এ এবং বি দুটি রাষ্ট্র। আগের মতোই এ যদি বি কে আক্রমণ করে থাকে, তাহলে বাস্তবতা হচ্ছে সিডিইএফ নামক রাষ্ট্রগুলো, আপনারা দেখেন এখানে বলা আছে সিডিইএফ রাষ্ট্রগুলো এর বির পক্ষে অবস্থান নেবে, অন্যদিকে আই, জে, কে রাষ্ট্রগুলো এর পক্ষে অবস্থান নেবে এবং কিছু রাষ্ট্র জি এবং এইচ তারা নিরপেক্ষ অবস্থানে থাকবে। তখন আসলে যৌথ নিরাপত্তার পরিবর্তে সেখানে শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার প্রতিষ্ঠিত হয়। এটি আসলে যৌথ নিরাপত্তার বাস্তবতা। বাস্তবে আমরা যৌথ নিরাপত্তাকে খুব বেশি কার্যকর হতে দেখি না। মূলত যখন এরকম ঘটনা পৃথিবীতে ঘটে, কোনো একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রকে আক্রমণ করে, তখন পৃথিবীর সকল রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে আক্রমণকারীর বিপক্ষে শক্তি প্রয়োগ করছে, এমনটি আমরা খুব বেশি দেখি না। বাস্তবতা হচ্ছে যে কিছু রাষ্ট্র আক্রমণকারীর পক্ষে অবস্থান নেয়, কিছু রাষ্ট্র আক্রান্তকারীর পক্ষে অবস্থান নেয় এবং কিছু রাষ্ট্র নিরপেক্ষ অবস্থান নেয়, যার কারণে যৌথ নিরাপত্তা আসলে শক্তির ভারসাম্যে
রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটি বাস্তব উদাহরণ ব্যাখ্যা করি, আমরা জানি যে 1950 সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ বাজে, অর্থাৎ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। প্রাপ্ত তথ্য অনুসারে উত্তর কোরিয়া সেনাবাহিনী আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে। এখানে আক্রমণকারী হচ্ছে দক্ষিণ কোরিয়া আর আক্রান্তকারী হচ্ছে উত্তর কোরিয়া। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানে জাতিসংঘ দক্ষিণ কোরিয়ার পক্ষে অবস্থান গ্রহণ করে। অন্যদিকে চীন ও সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ার পক্ষে অবস্থান গ্রহণ করে। তখন পৃথিবীতে আসলে একটি শক্তির ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, যেটি আমরা যৌথ নিরাপত্তার এই 2 নম্বর চিত্রে দেখানোর চেষ্টা করেছি। যৌথ নিরাপত্তার ভূমিকা, অর্থাৎ শান্তি রক্ষায় যৌথ নিরাপত্তা কি কি ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব যে যৌথ নিরাপত্তা কিভাবে শান্তি রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। শক্তি একত্রীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তায় যে মূল অনুমানগুলোর কথা বলা হয়েছে, সে অনুমান মেনে যদি পৃথিবীর শক্তিগুলো একত্রীকরণ করা হয়, তাহলে সেখানে যুদ্ধের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠিত হতে বাধ্য। কারণ এখানে আক্রমণকারী শেষ পর্যায়ে এত দুর্বল হয়ে যাবে যে সম্মিলিত শক্তির কাছে আক্রমণকারী মাথা নোয়াতে বাধ্য হবে, ফলে সেখানে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। আন্তর্জাতিক স্বার্থের অগ্রাধিকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তা সমস্ত রাষ্ট্র আন্তর্জাতিক স্বার্থকে যখন অগ্রাধিকার দেবে, তখন সেইখানে যৌথ নিরাপত্তার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব। নিরস্ত্রীকরণ ও সার্বভৌমত্বের সংকোচন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে আমরা যদি নিরস্ত্রীকরণ করতে পারি, তাহলে শান্তি রক্ষায় যৌথ নিরাপত্তা কার্যকর ভূমিকা পালন করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সার্বভৌমত্বের সংকোচন। যৌথ নিরাপত্তা ব্যবস্থায় কোন রাষ্ট্র তার সার্বভৌমত্বকে আঁকড়ে ধরে না রেখে, যদি তার সার্বভৌমত্বকে আঁকড়ে ধরে না রেখে অন্যান্য রাষ্ট্রের সাথে যৌথ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করতে উদ্যোগ গ্রহণ করে, তখন আমরা সার্বভৌমত্বের সংকোচন বলি, এবং এর মাধ্যমে কিন্তু শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। যৌথ নিরাপত্তার জন্য আমাদের জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়ার প্রয়োজন নেই, তবে যৌথ সিদ্ধান্তের কাছে ব্যক্তিগত সিদ্ধান্ত যখন আমরা বিসর্জন দেব, তখনই আসলে সার্বভৌমত্বের সংকোচন এখানে বলা হয়েছে। আদর্শবাদ ও ন্যায়বোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিটি রাষ্ট্র যদি আদর্শবাদ ও ন্যায়বোধ থেকে কাজ করে, তাহলে কিন্তু সেইখানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু রাষ্ট্রগুলো যদি আদর্শবাদ ও ন্যায়বোধ বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থের প্রাধান্য দেয়, তাহলে কিন্তু তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সার্বজনীনতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তাকে আমরা একটি সার্বজনীন ব্যবস্থা হিসেবে অভিহিত করেছি। কোনো একটি রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ মানে হচ্ছে সকল রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ। এটা যদি সবাই মনে করে, তাহলে পৃথিবীর কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রকে আক্রমণ করতে সাহস পাবে না, ফলে সেইখানে শান্তি প্রতিষ্ঠা হতে বাধ্য। আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিকভাবে মানুষ শান্তি চায়। এই শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিছুটা সফল হয়েছে, কিছুটা ব্যর্থ হয়েছে। আর যুদ্ধ মানে তো সেখানে ধ্বংস। তাই যদি আমরা শান্তি প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা রয়েছে আমাদের, সেই আকাঙ্ক্ষা থেকে যদি আমরা যৌথ নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর করি, অর্থাৎ কোনো একটি রাষ্ট্র আক্রান্ত হলে সকলেই যদি সেই আক্রমণ নিজেদের বিরুদ্ধে আক্রমণ মনে করি এবং আক্রান্তকারীর বিপক্ষে অবস্থান গ্রহণ করি, তাহলেই কিন্তু যৌথ নিরাপত্তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ নিরাপত্তা যদিও সম্মিলিত আক্রমণের কথা বলেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যৌথ নিরাপত্তা ব্যবস্থা যদি কার্যকর হয়, তাহলে পৃথিবীতে কখনোই যুদ্ধ বাঁধবে না। কেননা যিনি যুদ্ধ বাঁধাবেন, তিনি জানবেন যে তিনি যুদ্ধ শুরু করলেই পৃথিবীর সমস্ত শক্তি তার বিপক্ষে চলে যাবে, এবং তাকে এত বেশি শক্তি প্রয়োগ করবে তার বিপক্ষে যে সেই রাষ্ট্র পতন হতে
বাধ্য। তাই যৌথ নিরাপত্তা ব্যবস্থা যদি আমরা মেনে চলি তাহলে শান্তিপূর্ণ উপায়ে এই সমস্যার সমাধান হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনার প্রথম টপিক যেটি যৌথ নিরাপত্তা, যৌথ নিরাপত্তার মূল অনুমানসমূহ, যৌথ নিরাপত্তার সাথে জাতিসংঘ ও জাতিপুঞ্জের সম্পর্ক, যৌথ নিরাপত্তার চিত্র এবং শান্তি রক্ষায় যৌথ নিরাপত্তা কি কি ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে আলোচনা করলাম। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার দ্বিতীয় টপিক, অর্থাৎ আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা কিভাবে করা যায় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই জেনে নেব বিরোধ কি, বা বিরোধ বলতে আমরা কি বুঝি। বিরোধ হলো এমন একটি পরিস্থিতি যেখানে রাষ্ট্রসমূহ বিভিন্ন ইস্যুতে নিজেদের মধ্যে মতপার্থক্য বা উত্তেজনায় লিপ্ত হয় এবং উত্তেজনা শেষ পর্যন্ত যুদ্ধের রূপ ধারণ করতে পারে। অর্থাৎ যুদ্ধ হলো বা বিরোধ হলো শান্তির অনুপস্থিতি হচ্ছে বিরোধ, যেখানে রাষ্ট্রগুলো বিভিন্ন স্বার্থে উত্তেজনা লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে সেই উত্তেজনার অবসান ঘটায়, তাকে আমরা বলছি বিরোধ। সংঘাত হচ্ছে বিরূপ মতভেদ অথবা স্বার্থের দ্বন্দ্ব, ধারণার দ্বন্দ্ব এবং সম্ভবত কাজের দ্বন্দ্ব। অর্থাৎ the term conflict means a sharp disagreement or collision in interest, ideas and perhaps actions। অর্থাৎ ডেভিড অ্যাডার বলেছেন যে সংঘাত হচ্ছে বিরূপ মতভেদ অথবা স্বার্থের দ্বন্দ্ব, ধারণার দ্বন্দ্ব এবং সম্ভবত কাজের দ্বন্দ্ব। অর্থাৎ ধারণা, স্বার্থ এবং কাজ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলোর মধ্যে যে সংঘর্ষ দেখা যায়, যে উত্তেজনা দেখা দেয়, তাকেই আমরা বিরোধ বলতে পারি। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার ধরন, অর্থাৎ বিরোধের ধরনগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। বিরোধকে আমরা প্রধানত চারটি ভাগে ভাগ করতে পারি। প্রধানত হচ্ছে অর্থনৈতিক বিরোধ, মতাদর্শগত বিরোধ, জাতিগত বা বর্ণগত বিরোধ এবং শক্তি বা নিরাপত্তাগত বিরোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনৈতিক বিরোধ। পৃথিবীর অধিকাংশ বিরোধ বা সংঘর্ষের পিছনে অর্থনৈতিক কারণ যুক্ত ছিল বা আছে। মানুষ অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবার জন্য যে প্রক্রিয়া গ্রহণ করে সেইখানে সে বাধাগ্রস্ত হলে যুদ্ধ বা বিরোধে জড়িয়ে পড়ে। তাই অর্থনৈতিক কারণকেই বিরোধের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে মতাদর্শগত বিরোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের মতাদর্শ রয়েছে। এই মতাদর্শের কারণেই আমরা স্নায়ু যুদ্ধের সূচনা দেখেছি, যেটি 1947 থেকে 1991 সাল পর্যন্ত আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। স্নায়ু যুদ্ধ আসলে কোনো যুদ্ধ ছিল না, এটি একটি মনস্তাত্ত্বিক লড়াই বা মতাদর্শগত বিরোধী ছিল। 1917 সালে রুশ বিপ্লবের পরে ইউরোপের পুঁজিবাদী দেশসমূহ মতাদর্শগত কারণেই সমাজতান্ত্রিক জোটের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন সুস্পষ্টভাবেই এটি মতাদর্শগত বিরোধে যুক্ত ছিল। জাতিগত বা বর্ণগত বিরোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে জাতিগত বিরোধ বা সংঘাত রয়েছে। আমরা যদি একটু দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি, সাইপ্রাসে গ্রিক এবং তুর্কিদের মধ্যে বিরোধ ছিল। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ এবং কৃষ্ণদের মধ্যে বিরোধ ছিল এবং এভাবেই পৃথিবীর অনেক দেশেই এই ধরনের বিরোধ ছিল। শক্তি বা নিরাপত্তাগত বিরোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্র যখন শক্তি প্রয়োগ করে বা নিজেকে অনিরাপদ মনে করে তখন কিন্তু সেখানে বিরোধের সৃষ্টি হয়। শক্তি প্রয়োগ এর ক্ষেত্রে আমরা যেটা দেখি, একটি শক্তিশালী রাষ্ট্র যখন তার শক্তি বা মতাদর্শ অপর রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তখন কিন্তু সেখানে বিরোধের
সৃষ্টি হয়। এভাবে মূলত সারা পৃথিবীতেই বিভিন্নভাবে বিরোধের সূচনা হয়েছে। এছাড়াও বিরোধের আরো কিছু ধরন রয়েছে, আমরা সে বিষয়গুলো নিয়ে একটু পরে আলোচনা করব। শক্তি, বিরোধী শক্তি বা রাষ্ট্র কর্তৃক আকস্মিক আক্রমণের ফলে বিরোধ হতে পারে। ভীতি প্রদর্শনের ধারণা থেকেও বিরোধ হতে পারে। আবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিথিলতা অথবা বিলম্ব, এটার কারণে বিরোধ হতে পারে। অসমর্থন আক্রমণ বা সমসাময়িক না হয়ে, অর্থাৎ সমান সমান না হয়ে যদি বৈষম্যমূলক ব্যবস্থা বিরাজ করে, তাহলে কিন্তু সেখানে বিরোধ হতে পারে। এছাড়া পৃথিবীতে জাতীয় মর্যাদার জন্য বিরোধ হতে পারে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে বিরোধ হতে পারে, জাতীয় মুক্তি সংগ্রামের জন্য বিরোধ হতে পারে। এ প্রসঙ্গে আমি একটি বলতে চাই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু জাতীয় মুক্তি সংগ্রামকে কেন্দ্র করেই একটি বিরোধের সৃষ্টি হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব বিরোধ বা সংঘর্ষের কি কি কারণ রয়েছে। ভূখণ্ডগত বিরোধ, একটি দেশ যখন আরেকটি দেশের ভূখণ্ড দখল করে তখন সেইখানে বিরোধের সৃষ্টি হয়। মতাদর্শগত বিরোধ, এটা আমি বলেছি, সমাজতন্ত্র, পুঁজিবাদ, গণতন্ত্র, মিশ্র অর্থনীতি, মার্ক্সবাদ, লেনিনবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, ন্যাৎসিবাদ ইত্যাদি মতাদর্শগত পার্থক্যের কারণেই সারা পৃথিবীতে বিরোধ ঘটেছে। ধর্মকে কেন্দ্র করে বিরোধ ঘটেছে, পৃথিবীর বহু জায়গায় ধর্মের কে কেন্দ্র করে বিরোধ ঘটেছে। যেমন ইরানের মধ্যে শিয়া এবং সুন্নিদের কারণে সেখানে দীর্ঘদিন বিরোধ ছিল, এখন পর্যন্ত তারা পুরোপুরি স্থিতিশীল হয়নি। জাতিগত বিরোধ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে জাতিগত বিরোধের সৃষ্টি হয়েছিল এবং সীমান্ত বিরোধ, সারা পৃথিবীতেই সীমান্ত বিরোধ রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানবেন চীন ভারত, চীন সোভিয়েত ইউনিয়ন, ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ ইত্যাদি দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ ছিল এবং এখনো আছে। জাতীয় মুক্তির জন্য বিরোধ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য একটি শর্ত, যে বিরোধ সংঘর্ষের কারণ হিসেবে আমরা জানি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রধান লক্ষ্য ছিল আমাদের জাতীয় মুক্তি, অর্থাৎ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জনের জন্য আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। অভ্যন্তরীণ হস্তক্ষেপের কারণে বিরোধ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি দেশ যখন অপর একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তখন সেখানে বিরোধের জন্ম হয়। আর্থিক বিরোধ, পৃথিবীর সকল বিরোধের মূলে রয়েছে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণেই পৃথিবীর অনেক বিরোধের সূচনা হয়েছে। এবার আমরা দেখব বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা বলতে আমরা কি বুঝি। যুদ্ধ বা সংঘর্ষ ছাড়া বিরোধ অবসানের পদ্ধতি হলো শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা। শান্তিপূর্ণ বিরোধ মীমাংসা বলতে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক রাজনৈতিক নিষ্পত্তিকে বোঝায়। তবে বর্তমান সময়ে আমরা শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা বলতে জাতিসংঘের সদস্যদের মাধ্যমে বিরোধ মীমাংসাকেই বুঝি। অর্থাৎ বর্তমান সময়ে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা বলতে জাতিসংঘের মাধ্যমে বিরোধ মীমাংসায় বুঝি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটি উদাহরণ দিতে চাই। সিসেরো বলেছেন যে মতপার্থক্য মিটিয়ে ফেলার উপায় হচ্ছে দুটি, একটি হচ্ছে যুক্তিতর্ক বা শান্তিপূর্ণ উপায়ে এবং অপরটি হচ্ছে ভীতি বা শক্তি প্রদর্শনের মাধ্যমে। এই দুটির মধ্যে প্রথমটা মানুষ ব্যবহার করে আর দ্বিতীয়টার প্রচলন দেখা যায় পশু সমাজে। শান্তিপূর্ণ উপায় বিরোধ মীমাংসার প্রসঙ্গে জাতিসংঘ তার 1 নম্বর ধারায় বলেছে, জাতিসংঘ সনদের 1 নম্বর ধারায় বলা হয়েছে, জাতিসংঘের প্রধান লক্ষ্য হলো শান্তিপূর্ণ উপায় ও ন্যায় বিচারের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতিসংঘ শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসার কথা বলেছে। জাতিসংঘ সনদের 2-3 ধারা মতে জাতিসংঘের সকল সদস্য এমনভাবে তাদের সকল আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করবেন যাতে শান্তি ও নিরাপত্তা এবং ন্যায় নীতি বিপন্ন না হয়। অর্থাৎ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার যে সর্ববৃহৎ সংগঠন জাতিসংঘ, সেই জাতিসংঘ কিন্তু তাদের 1 নম্বর ধারা এবং 2-3 নম্বর ধারায় শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসার কথা বলেছেন। জাতিসংঘ সনদের 33 নম্বর ধারায়
শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসার 5টি পদ্ধতির কথা উল্লেখ করেছেন। প্রথমটি হচ্ছে আলাপ আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরোধ মীমাংসার সবচেয়ে শান্তিপ্রিয় এবং গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে আলোচনা। যখন কোনো একটি বিষয়ে তৃতীয় কোনো পক্ষ বিরোধ মীমাংসার জন্য আলোচনা উদ্যোগ গ্রহণ করে, তখন সেখানে বিরোধ নিষ্পত্তি বা মীমাংসা হয়ে থাকে। বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুইটি রাষ্ট্রের মধ্যে যখন বিরোধ দেখা যায়, তখন তৃতীয় পক্ষ যদি বিরোধ মীমাংসার উদ্যোগ গ্রহণ করে, তখন তাকে আমরা বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতা বলি। এ প্রসঙ্গে আমি বলতে চাই, 1962 সালে চীনের সাথে ভারতের সীমান্ত বিরোধের অবসানের জন্য জামাল আব্দুল নাসের এবং শ্রীমাভো বন্দরনায়ক প্রমুখ উদ্যোগ গ্রহণ করেছিলেন। যদিও এটাকে আমরা বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতা বলছি, কিন্তু বাস্তবে এটি সফল হয়নি। অনুসন্ধান ও আপোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুসন্ধান এবং আপোষের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করা যায়। যেমন 1904 সালে ডোগার ব্যাচ ঘটনাকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও গ্রেট ব্রিটেনের মধ্যে যে বিরোধের সৃষ্টি হয়েছিল, তা অনুসন্ধান কমিটির গঠনের ফলে সে বিরোধের সুষ্ঠু সমাধান হয়েছিল। আর অনেক সময় আপোষের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসা হয়ে থাকে। যেমন জাতিসংঘ বিভিন্ন সময় আপোষের মাধ্যমে বিভিন্ন বিরোধের মীমাংসা করে থাকেন। সালিসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সালিশ বলতে আমরা গ্রামে গঞ্জে যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সালিসি দেখা, এটা অনেকটা সেরকমই। অর্থাৎ এটি একটি বিচার পদ্ধতি। বিদ্যমান রাষ্ট্রসমূহ বোঝাপড়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করা এবং সেখানে আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার জন্য সুপারিশ করা। এবং সালিসির মাধ্যমে পৃথিবীর খুব বেশি সমাধান না হলেও এটি একটি পদ্ধতি যার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করা যায়। এবং বিরোধ মীমাংসার সর্বশেষ পদ্ধতি হিসেবে আমাদের সামনে রয়েছে বিচার বিভাগীয় পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা আরেকটি পদ্ধতি। এটি মূলত জাতিসংঘের যে আন্তর্জাতিক আদালত আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত অথবা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা অনেক সময় বিরোধ মীমাংসা করতে পারি। এ প্রসঙ্গে আমি বলতে চাই, বাংলাদেশ এবং মায়ানমারের যে সমুদ্র সীমানার বিরোধ ছিল, সেটা কিন্তু আন্তর্জাতিক মেরিটাইম আদালতে গিয়ে বাংলাদেশের পক্ষে রায় এসেছে। অর্থাৎ বিচার বিভাগীয় পদ্ধতির মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, তার মধ্যে অন্যতম হলো নিরাপত্তা কি, যৌথ নিরাপত্তা, যৌথ নিরাপত্তার মূল অনুমান সমূহ, শান্তি রক্ষায় যৌথ নিরাপত্তার ভূমিকা, আন্তর্জাতিক বিরোধ এবং বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি নিরাপত্তা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। নিরাপত্তা ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। আর যৌথ নিরাপত্তা হচ্ছে যেখানে পৃথিবীর আক্রমণকারীর বিপক্ষে পৃথিবীর সকল রাষ্ট্রসমূহ ঐক্যবদ্ধ হয়ে আক্রমণকারীকে এমন শিক্ষা দেবে যেন সে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আর বিরোধ হচ্ছে একটি অস্থিতিশীল পরিস্থিতি যেখানে স্বার্থকে কেন্দ্র করে রাষ্ট্রগুলো বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। বিরোধ মীমাংসার শান্তিপূর্ণ উপায় পদ্ধতিগুলো হচ্ছে আলোচনা, বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতা, অনুসন্ধান, আপোষ, সালিশ এবং বিচার বিভাগীয় পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। আশা করি আজকের এই আলোচনার পরে আপনারা নিরাপত্তা, যৌথ নিরাপত্তা এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসার পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পেরেছেন। এবং এই ধারণা শুধু অর্জন করলেই হবে না, আন্তর্জাতিক সমস্যার সমাধানের জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। করোনাকালীন সময়ে আপনাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ঘরে থাকতে হবে, সরকারি নির্দেশাবলী মেনে চলতে হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সেই প্রত্যাশা রাখছি। এবং সেই সঙ্গে আবারও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।